ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে স্পেন ছিল এমন একটি জাতি যারা অতীতের ভূত ও ছায়ার মধ্যে হেঁটেছিল যা আর এর অন্তর্গত ছিল না। সেই কিংবদন্তি সাম্রাজ্য, সেই একই সাম্রাজ্য যা কার্লোস দ্য ফার্স্টের নির্দেশে এবং দ্বিতীয় ফিলিপের লোহার মুষ্টি রক্ত ও সোনা দিয়ে পরিচিত বিশ্বের মানচিত্র আঁকা হয়েছিল, এখন মর্মান্তিক এবং সম্পূর্ণ নীরবতায় ভেঙে পড়ছে। টেরসিওসদের আর কোনো চিহ্ন ছিল না যা তাদের নিছক উপস্থিতিতে ইউরোপের মাটি কাঁপিয়েছিল। না রৌপ্য দিয়ে বোঝাই গ্যালিয়ানগুলির যা উপাদানগুলিকে অবজ্ঞা করে সমুদ্র অতিক্রম করেছিল। যা অবশিষ্ট ছিল তা ছিল একটি কিটখাওয়া কাঠামো, একটি বিল্ডিং চেহারায় জাঁকজমকপূর্ণ, কিন্তু এর ভিত্তি পচে গেছে। শুধুমাত্র আহত অহংকার এবং স্তম্ভ দ্বারা সমর্থিত, যা বাতাসের প্রথম নিঃশ্বাসে ভেঙে পড়ার হুমকি ছিল। মহত্ব তখনও ছিল, কিন্তু তা আটকে গিয়েছিল। তিনি বাস করতেন জাদুঘরের অন্ধকারে। ব্রোঞ্জের মূর্তিগুলোতে সে সময় সবুজ হয়ে গিয়েছিল, এবং ভুলে যাওয়া রাজাদের প্রতিকৃতিতে যারা অতীত থেকে গভীর তিরস্কারের চোখে তাকিয়েছিল। কিন্তু আপনি যদি রাস্তার বাস্তবতার দিকে তাকান, যদি আপনি ভেলাজকুয়েজের চিত্রকর্ম থেকে দূরে সরে যান, সত্য ছিল হৃদয়বিদারক। 1895 সালে স্পেন তার সময়ের আগে একটি জাতি ছিল, এক ক্লান্ত জাতি। কয়েক দশকের ভ্রাতৃঘাতী গৃহযুদ্ধে রক্তাক্ত এবং রাজনৈতিক বিদ্বেষে গভীরভাবে বিভক্ত যে কেউ আর ব্যাখ্যা করতে জানে না। কিন্তু প্রত্যেকেই হাতে রাইফেল নিয়ে রক্ষা করতে ইচ্ছুক। দেশটি বোরবন পুনরুদ্ধার ব্যবস্থার অধীনে টিকে ছিল, একটি রাজনৈতিক কাঠামো যা ছিল বাস্তবে একটি বড় মিথ্যার আড়ালে সাজানো হয়েছে। মাদ্রিদের ক্যাফেগুলিতে গণতন্ত্রের কথা বলা হয়েছিল, কিন্তু প্রদেশগুলিতে সবচেয়ে স্পষ্ট জালিয়াতি করা হয়েছিল। সেখানে জনশৃঙ্খলা ও শান্তির কথা বলা হয়েছিল, কিন্তু সেই শান্তি নিষ্ঠুর এবং শ্বাসরুদ্ধকর স্বৈরতন্ত্রের উপর নির্ভর করে। সুবিধাভোগী মানুষের একটি ছোট দল, একটি অভিজাত যারা কাচ এবং সিল্কের বুদবুদে বাস করত, ক্ষমতা ভাগাভাগি করত। ক্যাসিনো এবং অভিজাত সেলুনগুলিতে অর্থ এবং প্রভাব। যখন বাকি স্পেন অজ্ঞানতা এবং বিস্মৃতির কাদায় ডুবে যায়, রাজধানীতে নতুন স্ট্রিটলাইটের আলো, গাড়িগুলো ঝলমল করছে এবং গালা ডিনারের যেন শেষ নেই। একটা কৃত্রিম শান্তি ছিল, প্রতারণা আর অফিস চুক্তি দিয়ে কেনা একটা প্রশান্তি, কিন্তু সেই প্রাসাদগুলো থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আসল স্পেন, যে স্পেন ঘামছে আর কষ্ট পেয়েছে, এমন নীরবতায় ব্যথায় চিৎকার করেছে যা কেউ শুনতে চায়নি। দক্ষিণের লক্ষাধিক কৃষক, উত্তরের কারখানার শ্রমিক এবং কাস্টিলের পুরো পরিবার চরম দুর্ভোগের মধ্যে বেঁচে ছিলেন। অশিক্ষা যা তাদের মনকে শৃঙ্খলিত করেছিল এবং একটি শালীন ভবিষ্যতের সম্পূর্ণ অভাব। সরকারি স্পেনের মধ্যে ব্যবধান, মন্ত্রীদের এবং খালি বক্তৃতার এবং তৃষ্ণার্ত মাঠের আসল স্পেন একটি সাধারণ ফাটল ছিল না। এটি একটি অন্ধকার অতল গহ্বর যা তারা অন্যদিকে কি পাবে এই ভয়ে কেউ পার হতে সাহস করেনি। বাইরের পৃথিবী যখন চকচকে গতিতে ছুটছে ভবিষ্যতের দিকে, স্পেন মনে হলো পিছনের দিকে হাঁটছে, সব সময় এমন একটা গতকালের দিকে তাকিয়ে আছে যেটা ফিরে আসবে না। ইংল্যান্ডের মতো মহান শিল্পশক্তি, পরাক্রমশালী জার্মানি বা উদীয়মান এবং উচ্চাভিলাষী মার্কিন যুক্তরাষ্ট্র ইস্পাত এবং বাষ্পের একটি নতুন যুগ তৈরি করছিল। তারা বিশাল কারখানা তৈরি করেছিল যা অগ্রগতির ধোঁয়ায় আকাশকে অন্ধকার করে দিয়েছিল। তারা সাঁজোয়া যুদ্ধজাহাজ চালু করেছিল যা ঝড় এবং শত্রুর নৌবহরকে অস্বীকার করেছিল।
এবং তারা রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করেছিল যা গ্রহের সবচেয়ে প্রত্যন্ত কোণে সংযুক্ত ছিল। কিন্তু আমাদের জাতি শৃঙ্খলে রয়ে গেছে। পুরানো শুল্কের সাথে শৃঙ্খলিত যা কিছু কিছুকে রক্ষা করেছিল। পাবলিক ঋণের কাছে যা জাতীয় বাজেট জনগণের কাছে পৌঁছানোর আগেই খেয়ে ফেলেছিল। এবং প্রায় সামন্ততান্ত্রিক কাঠামোর সাথে যা দেশের চেতনাকে আধুনিকীকরণের যেকোনো প্রচেষ্টাকে শ্বাসরুদ্ধ করে। এবং ঠিক যখন জাতি তার সবচেয়ে নাজুক পর্যায়ে ছিল, বিদেশি দিগন্ত রক্তে লাল হতে শুরু করেছে। কিউবা, পুয়ের্তো রিকো এবং সুদূর ফিলিপাইন। একটি মুকুটের শেষ রত্ন যা আর উজ্জ্বল ছিল না। কিন্তু এটি তার ধন ছাড়তে অস্বীকার করেছিল। সেই প্রাচীন সাম্রাজ্যের শেষ অবশেষ যেখানে একদিন সূর্য অস্ত যায়নি। একই সাথে বলতে শুরু করেছে যেন নিয়তি সব ঋণ একসাথে আদায় করতে রাজি হয়েছে। তারা অসন্তুষ্ট কৃষকদের সাধারণ স্থানীয় বিদ্রোহ ছিল না। 1895 সালে কিউবার বিদ্রোহ একটি ক্রোধের সাথে শুরু হয়েছিল। একটি রহস্যময় এবং একটি সংগঠন যা মাদ্রিদের সরকার, তার ঔপনিবেশিক অধ্যত্ব এবং তার রাজনৈতিক অন্ধত্বে অনেক দেরি না হওয়া পর্যন্ত বুঝতে সক্ষম ছিল না। গুপ্তচরদের কাছ থেকে রিপোর্ট মন্ত্রীদের অফিসে পৌঁছেছিল আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করে, জঙ্গলে জমে থাকা বারুদ থেকে। কিন্তু প্রতিক্রিয়াগুলি ছিল ধীর, আনাড়ি এবং অভিজাত অহংকারে লোড যা হাজার হাজার তরুণ স্প্যানিশ সৈন্যদের জীবন দিতে পারে। আটলান্টিকের ওপারে একটি যুবক, শক্তিশালী এবং ক্ষুধার্ত শিকারী ভয়ঙ্কর শান্তভাবে আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছিল। মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকান মহাদেশের নতুন শিল্প দৈত্য বিরোধকে মানবিক উদ্বেগের সাথে দেখেনি, এটি কৌশলগত লোভের সাথে দেখেছে। তারা ভাগ্যের টেবিলে বসেছিল, সঠিক মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। চূড়ান্ত কূটনৈতিক ভুল, আহত শিকারের উপর ঝাঁপিয়ে পড়া এবং তাদের বিশ্বের অংশ দাবি করা। তারা ছিল একটি নতুন বিশ্ব ব্যবস্থার প্রকৌশলী যারা পুরোপুরি ভালো করেই জানত যে পুরানো স্পেনের সময় শেষ হয়ে গেছে, এবং তারা এটিকে ইতিহাসের প্রবাহের দিকে চূড়ান্ত ধাক্কা দিতে ইচ্ছুক ছিল না। স্প্যানিশ বন্দরগুলির বায়ুমণ্ডল ছিল বৈদ্যুতিক, ভারী, একটি উত্তেজনার সাথে চার্জ করা যা প্রতিটি নাবিকের সরাইখানা এবং প্রতিটি পদাতিক বেড়াকে একটি ছুরি দিয়ে কাটা যেতে পারে। সমগ্র বিশ্ব তার শ্বাস বন্ধ করে রেখেছিল, কারণ তারা জানত যে এটি এমন একটি ঘটনার সাক্ষী হতে চলেছে যা পাঠ্যপুস্তককে চিরতরে বদলে দেবে। অভ্যুত্থান ডি গ্রেস, চূড়ান্ত অপমান যা শেষ হবে একবার এবং সর্বদা এবং চিরতরে পৃথিবীর মুখে স্প্যানিশ শাসনের দীর্ঘ 4 শতাব্দীর জন্য। স্পেন কেবল দূরবর্তী দ্বীপে অসন্তুষ্ট কৃষকদের বিদ্রোহের মুখোমুখি ছিল না, এটি এমন এক যুগের যন্ত্রণাদায়ক এবং রক্তাক্ত সমাপ্তির মুখোমুখি হয়েছিল যা আর ফিরে আসবে না। 1895 সালে ভোরবেলা গ্রিটো ডি বেয়ার কি এর গভীর প্রতিধ্বনি কিউবার জঙ্গলে ভারী এবং আর্দ্র নীরবতা ভেঙে দেয়। কিন্তু এটা কোনো সাধারণ বিদ্রোহ ছিল না। এটা আগের দশকের উচ্ছৃঙ্খল বিদ্রোহ ছিল না যা মাদ্রিদ খালি প্রতিশ্রুতি দিয়ে দমন করতে পারে। এটি ছিল একটি আধুনিক স্বাধীনতার যুদ্ধ, একটি যুদ্ধ যা প্রায় অস্ত্রোপচারের নির্ভুলতার সাথে পরিকল্পিত এবং কলম দ্বারা ইন্ধন দেওয়া হয়েছিল। হোসে মার্টির রহস্যময় এবং পবিত্র আগুন। মার্টি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার একজন নবী যিনি অসম্ভবকে অর্জন করেছিলেন, অতীতের যুদ্ধের পুরনো জেনারেলদেরকে সার্বভৌমত্ব এবং মর্যাদার জন্য ক্ষুধার্ত যুবকের সাথে একত্রিত করা। যদিও ভাগ্য তাকে শীঘ্রই ডাস রিওসের যুদ্ধে পতন করতে চেয়েছিল, তার মৃত্যু বিদ্রোহের শেষ ছিল না, বরং একজন অজেয় শহীদের জন্ম।
তার মূর্তিটি একটি ছায়া হয়ে ওঠে যা ঝোপের প্রতিটি কোণে ছুটে যায়। এমন একটি আত্মা যা মাম্বিসদের সাহস যোগায় যখন তারা ঘন গাছপালার মধ্যে লুকিয়ে ছিল, ক্লান্ত স্প্যানিশ সৈন্যদের বিরুদ্ধে তাদের ছুরি চালানোর জন্য সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। এই আগুনের প্রতি মাদ্রিদের প্রতিক্রিয়া যা সবকিছু গ্রাস করার হুমকি দিয়েছিল মরিয়া, আনাডি এবং শেষ পর্যন্ত নৃশংস। তারা জেনারেল ভ্যালেরিয়ানো ওয়েলারকে পাঠিয়েছিল, একজন লৌহ এবং অলঙ্ঘনীয় ইচ্ছাশক্তির অধিকারী যিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শত্রুর ইচ্ছাকে সম্পূর্ণ নির্মূল করেই যুদ্ধ জয় করা সম্ভব। ওয়েলার দ্রুত বুঝতে পেরেছিলেন যে জনগণের যৌক্তিক এবং নৈতিক সমর্থন ছাড়া বিদ্রোহীরা কিছুই নয়, এবং তার সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে বিতর্কিত নীতি প্রয়োগ করার সিদ্ধান্ত নেন: পুনর্গঠন। এটি একটি নির্মম ডিক্রি ছিল যা লক্ষ লক্ষ নিরীহ কৃষকদের নিন্দা করেছিল, বৃদ্ধ মানুষ যারা সবেমাত্র হাঁটতে পারে, হতাশ মহিলা এবং ছোট বাচ্চাদের, তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে, তাদের পশু এবং তাদের ফসল কাঁটাতারের এবং গভীর খাদে ঘেরা শহরে বন্দী করে রাখা হয়েছিল। কৌশলগত উদ্দেশ্য পরিষ্কার ছিল: বিদ্রোহীদের খাবার ছাড়াই গ্রামাঞ্চলকে খালি করা, আশ্রয় ছাড়া এবং তথ্য ছাড়াই। কিন্তু মানুষের ফলাফল পৃথিবীতে একটি সত্যিকারের নরক যা স্পেনের ভাবমূর্তিকে চিরকালের জন্য দাগ দেবে। সেই বন্দি শিবিরের মধ্যে মৃত্যুই একমাত্র স্থায়ী এবং নিরাপদ সঙ্গী হয়ে উঠেছে। ক্ষুধা মৃতদেহগুলিকে হাড় পর্যন্ত গ্রাস করেছিল। টাইফাস এবং গুটিবসন্ত বাইবেলের প্লেগের মতো ছড়িয়ে পড়েছিল জনাকীর্ণ, অমানবিক পরিস্থিতিতে, এবং মৃত্যুর হার এমন নৃশংস পর্যায়ে পৌঁছেছিল যে এটি সমগ্র বিশ্বের বিবেককে হতবাক করেছিল। ক্ষুধার্ত শিশুরা খালি চোখে ক্যামেরার দিকে তাকিয়ে থাকা এবং জীবন্ত কঙ্কালে পরিণত পুরুষদের সেই ছবিগুলো দ্বীপে বিচ্ছিন্ন থাকেনি। তারা সাহসী সাংবাদিকদের সাথে হাত মিলিয়ে সাগর পাড়ি দেয় এবং আন্তর্জাতিক প্রেস মেশিনের জন্য নিখুঁত জ্বালানি হয়ে ওঠে। সেই সময়ের মহান সংবাদপত্রগুলো, বিশেষ করে এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ইতিমধ্যেই তার নখর তীক্ষ্ণ করছিল, স্পেনকে ইউরোপের একটি স্তব্ধ জাতি হিসেবে নয়, বরং মধ্যযুগীয় জল্লাদ হিসেবে, একজন রক্তপিপাসু, আত্মাহীন দানব হিসেবে চিত্রিত করেছে যে নিরপরাধদের কষ্ট ভোগ করে। বিশ্ব জনমত সাবধানে জ্বালানি ক্ষোভের সাথে ফুটতে শুরু করেছে, কারো জন্য চিৎকার করে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য যে স্পেন তার শেষ এবং সবচেয়ে মূল্যবান ঔপনিবেশিক রত্নটি ছেড়ে না দেওয়ার জন্য তার অন্ধ হতাশার মধ্যে সংঘটিত হয়েছিল। কিন্তু যখন আগুন এবং রোগ ক্যারিবিয়ানকে গ্রাস করেছে, অর্ধেক পৃথিবী দূরে, আর্দ্রতার মধ্যে, ফিলিপাইন দ্বীপপুঞ্জের শ্বাসরুদ্ধকর এবং বিশ্বাসঘাতক জঙ্গল, একই তীব্রতায় আরেকটি ফিউজ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেখানে গোপন লজ এবং গোপন মোমবাতি মিটিংয়ের অন্ধকারে কাতিপুনান সমাজ প্রশান্ত মহাসাগরে স্প্যানিশ শাসনকে চূড়ান্ত আঘাত দেওয়ার ষড়যন্ত্র করেছিল। স্পেন একটি সম্পূর্ণ খালি পাবলিক ট্রেজারি সহ একটি জাতি, একটি অবমূল্যায়িত মুদ্রা এবং দুর্নীতির দ্বারা মারাত্মকভাবে আহত একটি অর্থনীতি সহ দুটি নৃশংস যুদ্ধ লড়াই করতে বাধ্য হয়েছিল, ব্যয়বহুল এবং একই সাথে গ্রহের দুটি বিপরীত গোলার্ধে। এটি একটি যৌক্তিক দুঃস্বপ্ন ছিল যে দিনের কোনো শক্তি বেশি দিন সহ্য করতে পারে না। মাদ্রিদের মধ্যে সীমাহীন দূরত্বের সমুদ্রের সাথে মাদ্রিদকে হাজার হাজার তরুণ সৈন্য পাঠাতে হয়েছিল বল প্রয়োগ করে। তাদের মধ্যে অনেক শিশুই যারা তাদের গ্রাম ছেড়ে যায়নি এবং যারা কিউবাকে মানচিত্রের সন্ধান করতেও জানে না। এমন একটি পতাকার জন্য বিদেশের মাটিতে মারা যা তাদের আর খাওয়ায় না। অনেকে শত্রুর মুখও দেখতে পায়নি। তারা ক্রান্তীয় জ্বর থেকে নামার আগেই মারা গেছে।
অসহ্য গরমে যা তাদের ইচ্ছাকে গলে গেছে এবং মৌলিক চিকিৎসা সরবরাহের মোট ও অপরাধমূলক অভাবের কারণে। স্প্যানিশ রাষ্ট্রের কাছে তার জাহাজ চালিত কয়লার জন্য টাকা ছিল না, না তার সৈন্যদের জন্য বাসি রুটি, না তার হাজার হাজার আহতদের জন্য ন্যূনতম ওষুধ যারা উন্নত হাসপাতালে পচন ধরেছিল। স্পেন ক্লান্ত হয়ে পড়েছিল। সম্পদ এবং মনোবলের শূন্যতা সময়ের সাথে লড়াই করে, ভূগোলের বিরুদ্ধে এবং এমন ইতিহাসের বিরুদ্ধে যা দিনের পর দিন গ্রাস করেছিল। সাম্রাজ্য তার সমস্ত খোলা ধমনী থেকে রক্তপাত করছিল, এবং মাদ্রিদের কেউ এখনও যা মেনে নিতে চায়নি তা হল প্রকৃত শত্রু, সবচেয়ে শক্তিশালী এবং প্রাণঘাতী। বিশ্ব আধিপত্যের এই মারাত্মক খেলায় এখনও তার আসল কার্ড দেখায়নি। দুর্ভোগ ও রক্তক্ষরণ কিউবার উত্তরে। একজন তরুণ, প্রাণবন্ত এবং ব্যাপকভাবে শিল্পোন্নত শক্তি ক্যারিবিয়ান জলের দিকে এমন এক মালিকের ঠান্ডা চোখে তাকাচ্ছেন যিনি দাবি করেন যে তিনি বলপ্রয়োগের অধিকারে যাকে তার বলে বিশ্বাস করেন। ইউনাইটেড স্টেটস কিউবা দ্বীপকে একটি সহজ উপনিবেশ হিসাবে দেখেনি। ওয়েলারের শহরে মারা যাওয়া কৃষকদের জন্য এটি করুণা বোধ করেনি। ওয়াশিংটনে তারা যা দেখেছিল তা ছিল একটি বিশাল চিনির ব্যবসা, একটি কৌশলগত সামরিক অবস্থান যা ভবিষ্যতের পানামা খাল নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি এবং সর্বোপরি একটি বৈশ্বিক সাম্রাজ্য হিসাবে এর সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পিছনের উঠোন। তাদের সত্যিকারের নৈতিক কারণের প্রয়োজন ছিল না, কিন্তু তারা জানত যে মানুষকে যুদ্ধের দিকে নিয়ে যেতে আপনাকে প্রথমে তাদের আত্মাকে বিষাক্ত করতে হবে। এবং তারা কি জন্য ছিল? ঘৃণার স্থপতি। নিউ ইয়র্কের নিউজরুমে উইলিয়াম র্যান্ডলফ হার্স্ট এবং জোসেফ পুলিৎজারের মতো পুরুষরা কালি এবং মিথ্যা দিয়ে তৈরি একটি যুদ্ধের মেশিন চালাতেন। হার্স্ট স্পষ্টভাবে বলেছিলেন, আপনি ফটোগুলি রাখুন এবং আমি যুদ্ধ করব। তাদের অফিসে সত্যের কোনো মূল্য ছিল না। লক্ষ লক্ষ কপি বিক্রি করা এবং আমেরিকান নাগরিকদের হৃদয়ে এমন আগুন জ্বালানো যা কিছুতেই নিভানো যায়নি। তারা স্প্যানিশ অফিসারদের দ্বারা আমেরিকান নারীদের ধর্ষণের উদ্ভাবন করেছে। তারা গণহত্যার উদ্ভাবন করেছে যা কখনো ঘটেনি। এবং তারা স্প্যানিশ সৈন্যকে একটি রক্তপিপাসু প্রাণী হিসাবে চিত্রিত করেছে, একটি নিকৃষ্ট প্রাণী যাকে সভ্যতার নামে ধ্বংস করতে হবে। মহান ট্র্যাজেডির জন্য মঞ্চটি তৈরি করা হয়েছিল। এবং ভাগ্য, অথবা সম্ভবত একটি কালো হাত, একটি উত্তপ্ত ফেব্রুয়ারির রাতের অন্ধকারে নিখুঁত অজুহাত সরবরাহ করেছিল। 15 ফেব্রুয়ারি 1898। হাভানা বন্দরকে শান্ত বলে মনে হয়েছিল, কিন্তু রাত 9:40 পৃথিবী চিরতরে বদলে গেল। আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস মেইন একটি নারকীয় বিস্ফোরণে বাতাসে ঝাঁপিয়ে পড়ে যা কিউবার আকাশকে দিনের আলোর মতো আলোকিত করেছিল। গর্জনটি এতটাই নৃশংস ছিল যে এটি শহর জুড়ে শোনা গিয়েছিল, যেমন আগুনের তাপে জাহাজের স্টিল কাগজের মতো পেঁচিয়ে যায়। সেই মুহূর্তে 206 জন আমেরিকান নাবিক মারা যান। কেউ কেউ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। অন্যরা বন্দরের কাদায় দ্রুত ডুবে যাওয়া জাহাজের বগিতে আটকে পড়ে ডুবে যায়। তার যন্ত্রণার কান্না স্পেনের জন্য গণনা শুরু হয়েছিল। মাদ্রিদে আতঙ্ক মন্ত্রণালয়গুলো দখল করে নিয়েছে। স্প্যানিশ সরকার সচেতন যে আমেরিকান জায়ান্টের বিরুদ্ধে যুদ্ধ হবে সম্মিলিত আত্মহত্যা, একটি বুদ্ধিহীন গণহত্যা। অবিলম্বে একটি যৌথ তদন্তের প্রস্তাব দেয়। তারা ঈশ্বরের সামনে, প্রেসের সামনে এবং ইউরোপ জুড়ে দূতাবাসের সামনে শপথ করেছিল যে বিস্ফোরণের সাথে স্পেনের কোনো সম্পর্ক নেই।
তারা মাইনগুলোকে নিরস্ত্র করার প্রস্তাব দিয়েছিল। তারা তাদের ফাইল খুলেছিল। তারা তাদের নির্দোষ প্রমাণ করার সুযোগ চেয়েছিল। কিন্তু কেউ সত্যকে পাত্তা দেয়নি। মেইন থেকে ধোঁয়া পরিষ্কার হওয়ার অনেক আগেই বাক্যটি নিউ ইয়র্কের শিরোনামে লেখা হয়েছিল। যুদ্ধের চিৎকার আমেরিকার রাস্তায় প্লেগের মতো ছড়িয়ে পড়ে, মেইনকে মনে রেখো। স্পেনের সাথে নরকে, এটি এমন একটি চিৎকার যা কোনো সংলাপকে প্রশ্রয় দেয়নি। একটি চিৎকার যা শুধু রক্ত এবং আগুন চেয়েছিল। প্রেসিডেন্ট ম্যাককিনলির আল্টিমেটাম একজন জল্লাদকে ঠান্ডা মাথায় নিয়ে মাদ্রিদে পৌঁছেছে। এটা কোনো কূটনৈতিক প্রস্তাব ছিল না। এটা ছিল জনসাধারণের অপমান। মার্কিন যুক্তরাষ্ট্র অসীম গর্বের সাথে কিউবা দ্বীপ কেনার প্রস্তাব দিয়েছে। তিনি অর্থের প্রস্তাব দিয়েছিলেন। উচ্চাকাঙ্ক্ষায় দাগযুক্ত ডলার। বিনিময়ে স্পেন তার সম্মান সমর্পণ করে। তার পতাকা নামিয়ে ইতিহাসের পিছনের দরজা দিয়ে চলে যায়। নীরবে এবং মাথা নিচু করে। কিন্তু মাদ্রিদে এমন একটি আদালতে যা এখনও 16 শতাব্দীতে বাস করছিল। অহংকার ছিল সবচেয়ে মৌলিক যুক্তির চেয়েও শক্তিশালী। স্প্যানিশ রাজনীতিবিদেরা নিজেদের বিজয়ের পৌরাণিক কাহিনীতে আটকে। ফ্ল্যান্ডার্সের টেরসিওসের স্মৃতিতে এবং ইস্পাত যুদ্ধজাহাজের বিশ্বে আর স্থান নেই এমন সম্মানের ধারণা। এমন একটি বাক্যাংশ দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন যা হাজার হাজার তরুণের ভাগ্যকে সিলমোহর দিয়েছিল, স্পেনের সম্মান অমূল্য গু। এটি ছিল বীরত্বপূর্ণ রোমান্টিকতার একটি কাজ যা আজ আমাদের কাছে পাগল বলে মনে হয়। এটা ছিল ক্ষমার অযোগ্য কূটনৈতিক আত্মহত্যা। স্পেন পুরানো কাঠের এবং লোহার জাহাজের বহর নিয়ে যা সবেমাত্র যাত্রা করতে পারে। অনাহারে রিক্রুটদের একটি বাহিনী নিয়ে যারা জঙ্গলে আমাশিয়ে মারা যাচ্ছিল। এবং সমগ্র ইউরোপ মহাদেশে এক মিত্র ছাড়াই গ্রহের প্রথম শিল্পশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। স্প্যানিশ বন্দরে থাকাকালীন মায়েরা তাদের সন্তানদের বিদায় জানিয়েছিলেন যারা নিশ্চিত মৃত্যুর দিকে যাত্রা করছিল। ওয়াশিংটনে জেনারেলরা ইতিমধ্যেই শ্যাম্পেন দিয়ে টোস্ট করছেন। তারা একটি সমান যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। তারা একটি প্রযুক্তিগত মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইস্পাত দৈত্যটি মাটির দৈত্যকে চূর্ণ করতে চলেছে। এবং যে ট্র্যাজেডিটি আসতে চলেছে তা স্পেনের আত্মায় এমন একটি দাগ রেখে যাবে যা 100 বছর ধরে নিরাময় করবে না। মৃত্যু বরণ করা হয়েছিল। এবং স্প্যানিয়ার্ডদের একটি পুরো প্রজন্মের বলিদান এমন একটি জাতির কামানের নিচে শুরু হতে চলেছে যারা কোনো করুণা জানত না। যুদ্ধের সিদ্ধান্ত ছিল না মাটির পরীক্ষায়, না জঙ্গলের ঘন শ্বাসরুদ্ধকর জঙ্গলে। এটা সাগরের গভীর অন্ধকার জলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং এটি ছিল একটি প্রযুক্তিগত হত্যাকাণ্ড যা বিশ্ব কখনো ভুলবে না। ফিলিপাইন দ্বীপপুঞ্জে ক্যাভিটের সুদূর উপসাগরে ট্র্যাজেডি শুরু হয়েছিল একটি ভোরের সাথে যা মৃত্যুর গন্ধ নিয়ে এসেছিল। অ্যাডমিরাল মন্টোজোর স্কোয়াড্রন ছিল ক্লান্ত জাহাজের একটি দল। কাঠের বা পুরানো লোহার হুল সহ অন্য যুগের ভূত যা খুব কমই ভেসে থাকতে পারে। যখন অ্যাডমিরাল ডিউয়ের আমেরিকান নৌবহর দিগন্তে উপস্থিত হয়েছিল, কোনো যুদ্ধ ছিল না। ঠান্ডা নিয়মতান্ত্রিক মৃত্যুদণ্ড ছিল। আধুনিক আমেরিকান ইস্পাত কামানগুলি এমন দূর থেকে ছুড়েছে যেগুলি পুরানো স্প্যানিশ কামানগুলিও পৌঁছতে পারেনি। একের পর এক স্প্যানিশ জাহাজগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে প্রজেক্টাইলের মাধ্যমে যা লোহার মধ্য দিয়ে চলে গেছে যেন কাগজের মতো। শত্রুর আগুনের নিচে ধাতব মোচড়ের শব্দ বধির করে দিচ্ছিল। ইস্পাতের কান্না যা নাবিকদের চিৎকারের সাথে মিশে গেল। স্প্যানিশ অগ্নিতে নিমজ্জিত এবং বিস্ফোরণ থেকে ফুটন্ত জলে ঘেরা। আত্মসমর্পণ করতে অস্বীকার করে।
তারা মরিয়া ক্রোধের সাথে লড়াই করেছিল যতক্ষণ না তাদের জাহাজগুলি লোহার সমাধিতে পরিণত হয়েছিল, ধীরে ধীরে উপসাগরের কাদায় ডুবেছিল। কয়েক ঘণ্টার মধ্যে প্রশান্ত মহাসাগরে স্প্যানিশদের উপস্থিতি ধ্বংস হয়ে গেছে। কালো ধোঁয়ার পথ এবং পরম পরাজয়ের নীরবতা রেখে গেছে। কিন্তু সবচেয়ে গভীর নাটক, যা জাতির হৃদয় ভেঙে দেবে, ক্যারিবিয়ান জলে ঘটতে চলেছে। সান্তিয়াগো দে কিউবার উপসাগরের মুখ থেকে। সেখানে অ্যাডমিরাল পাসকুয়াল সার্ভেরা, একজন ব্যক্তি যিনি পুরানো নৌবাহিনীর সম্মানকে ব্যক্ত করেছিলেন, তার পুরো জীবনের সবচেয়ে তিক্ত আদেশ পেয়েছিলেন, তাকে তার নৌবহরকে খোলা সমুদ্রে নিয়ে যেতে হয়েছিল। এটা ছিল একটি আত্মঘাতী আদেশ। রাজনীতিবিদদের দ্বারা মাদ্রিদের আরামদায়ক অফিস থেকে নির্দেশিত, যারা বিশুদ্ধ যুক্তি দিয়ে আত্মসমর্পণের চেয়ে সম্মানের সাথে তাদের জাহাজ ডুবে যেতে পছন্দ করে। সার্ভেরা ভালো করেই জানতেন বাইরে কি অপেক্ষা করছে। আমেরিকান যুদ্ধজাহাজের একটি প্রাচীর, সাজোয়া স্টিলের দৈত্য, দ্রুত, আধুনিক এবং বিধ্বংসী ফায়ার পাওয়ারে সজ্জিত, যা তাদের জাহাজকে সব দিক দিয়ে ছাড়িয়ে গেছে। তিনি জানতেন যে তিনি তার লোকদের পাঠাচ্ছেন, সেই তরুণ নাবিকরা যারা সবেমাত্র বাঁচতে শুরু করেছে এবং যারা তাকে বিশ্বাস করেছিল, একটি নির্দিষ্ট মৃত্যুর দিকে, নিষ্ঠুর এবং বিবেকহীন। সেই জুলাইয়ের সকালে ডেকের উপর সূর্য জ্বলে উঠল। অ্যাডমিরাল সার্ভেরা তার পোশাকের ইউনিফর্ম পরিহিত। তিনি তার বোতামগুলি সামঞ্জস্য করলেন এবং তার চোখে অসীম দুঃখ নিয়ে শেষবারের মতো তার অফিসারদের দিকে তাকালেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার জাহাজ ইনফ্যান্টা মারিয়া তেরেসা প্রথমে ছেড়ে যাবে। তিনি প্রথম লক্ষ্য হতে চেয়েছিলেন। তিনি প্রথম প্রভাব পেতে চেয়েছিলেন, যাতে তার লোকেরা জানতে পারে যে তাদের নেতা তাদের সেই নরকের আগুনে পরিত্যাগ করছেন না। যখন প্রথম স্প্যানিশ জাহাজটি উপসাগরের প্রস্থান অতিক্রম করে, সমগ্র দিগন্ত আগুনে ফেটে যায়। আমেরিকান নৌবহর কোনো করুণা দেখায়নি। এটি সমানের মধ্যে লড়াই ছিল না। এটি একটি স্মৃতিস্তম্ভে হাসের শিকার ছিল। স্প্যানিশ জাহাজগুলো গতিতে ছাড়িয়ে গেছে, উপকূলের কাছাকাছি পালানোর চেষ্টা করেছিল যখন তারা নিরবচ্ছিন্নভাবে বোমাবর্ষণ করছিল, যা তাদের স্পর্শ করা সবকিছুকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। কাঠের ডেকগুলি ভাসমান আগুনে পরিণত হয়েছিল, যা নিভানো অসম্ভব ছিল। নাবিকদের তাদের আর্টিলারি টুকরোগুলির পাশে পুড়িয়ে মারা হয়েছিল। ধাতুটি লাল গরম না হওয়া পর্যন্ত গুলি চালিয়েছিল, একটি পতাকা রক্ষা করে যা তাদের আর রক্ষা করতে পারে না। ভিজকায়া, অ্যাডমিরাল ওকেন্ডো, ক্রিস্টোফার কলম্বাস। আহত শিকারের মতো তারা করা হয়েছিল এবং বুলেটে ধাঁধা দেওয়া পর্যন্ত তাদের ক্যাপ্টেনরা তাদের ক্রুদের জন্য শেষ করুণার জন্য। কিছু লোককে যারা এখনও শ্বাস নিচ্ছেন তাদের বাঁচানোর জন্য তাদের পাথরের উপর ছুটে যাওয়ার সিদ্ধান্ত নেন। যখন স্প্যানিশ জাহাজগুলি তীরে বলছিল, ধোঁয়ার একটি কলাম প্রজেক্ট করে যা মাইল দূর থেকে দেখা যেত, অ্যাডমিরাল সার্ভেরাকে জল থেকে উদ্ধার করা হয়েছিল, অর্ধনগ্ন, আত্মার মধ্যে আহত এবং পরাজিত। সেই আমেরিকান নাবিকদের দ্বারা যারা সবেমাত্র তার পৃথিবী ধ্বংস করেছিল। সেই দিন কিউবার উপকূলকে ঢেকে রাখা কালো ধোঁয়া এবং বালিতে পড়ে থাকা আহতদের কান্নার মধ্যে শুধু সাহসী লোকদের একটি দলই মারা গেল না। সেই দিন ট্রান্সেনিক সাম্রাজ্য, যা একবার গ্রহটিকে অবাক করেছিল, তা নিশ্চিতভাবে মারা গিয়েছিল। চার্লস দ্য ফার্স্ট এবং ফিলিপ দ্য সেকেন্ডের জাহাজের শেষ প্রতিধ্বনি ঢেউয়ের নিচে ডুবে গিয়েছিল। একটি নতুন শক্তির ইস্পাত দ্বারা গ্রাস করা হয়েছিল, যা রোমান্টিকতা বা প্রাচীন সম্মান বুঝতে পারে না।
আগুনের এক সকালে স্পেনের ইতিহাস চিরতরে বদলে গিয়েছিল। রক্ত আর রাজনৈতিক লজ্জা। এটি ছিল ৪০ বছরের স্বপ্নের সমাপ্তি। আধুনিক কামানের শব্দে নিভে গেছে। যখন সাম্রাজ্য প্যারিস প্রেরণের ফিসফিসানি এবং নৌযুদ্ধের ধোঁয়ায় ভেঙে পড়ল। দূরবর্তী লুজন দ্বীপের ভুলে যাওয়া এবং শ্বাসরুদ্ধকর কোণে সময় পুরোপুরি থেমে গেছে বলে মনে হচ্ছে। বেলের শহরের ছোট গির্জায় ফিলিপাইনের জঙ্গলের বিশালতায় ঘেরা একটি পাথরের কাঠামো। ৫০ জন স্প্যানিশ সৈন্য একটি দৃঢ় সংকল্প নিয়ে নিজেদের ব্যারিকেড করেছিল যা সমস্ত মানবিক যুক্তিকে অস্বীকার করেছিল। সেই ব্যক্তিরা অকল্পনীয় মেনে নিতে রাজি হননি। তাদের জন্য লাল এবং হলুদ পতাকাটি গর্বভরে উঠতে থাকে একটি ভূখণ্ডের উপর যেটি স্পেন ইউরোপের দূরত্বে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে। একটি সামরিক প্রতিরক্ষা হিসাবে যা শুরু হয়েছিল তা একটি বেঁচে থাকার অডিসিতে পরিণত হয়েছিল যা ৩৩৭ দিন স্থায়ী হবে। সম্পূর্ণ বিচ্ছিন্নতার প্রায় পুরো বছর নীরবতা এবং একটি প্রতিরোধ যা গভীরতম উন্মাদনার সীমানা। হাজার হাজার ফিলিপিনো বিপ্লবী দ্বারা ঘেরা যারা বুঝতে পারেনি কেন সেই মুষ্টিমেয় লোক লড়াই চালিয়ে যাচ্ছে। স্প্যানিশ সৈন্যরা সীসা বুলেটের চেয়ে অনেক বেশি মারাত্মক এবং অদৃশ্য শত্রুদের মুখোমুখি হয়েছিল। বেরি আমাশয় এবং সবচেয়ে নৃশংস ক্ষুধা গির্জার প্রকৃত আক্রমণকারী হয়ে ওঠে। দেহগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। চামড়া হাড়ের সাথে লেগেছিল আর মনটা এমন এক উত্তাপের ভারে ক্ষীণ হতে শুরু করেছে যে কোনো অবকাশ দেয়নি। তারা ধ্বংসস্তূপের মধ্যে শিকার করা ইঁদুর খেয়েছে। সরীসৃপ যারা ফাটল এবং তিক্ত পাতার মধ্য দিয়ে লুকিয়ে পেট ফাটানোর জন্য যা আর রুটির স্বাদ মনে রাখে না। প্রতিটি রাত ছিল হতাশার বিরুদ্ধে যুদ্ধ। এবং প্রতি সকালে ইচ্ছার অলৌকিক ঘটনা। ফিলিপিনো অবরোধকারীরা অদ্ভুত মানবতার ভঙ্গিতে মাদ্রিদ থেকে আনা নতুন খবরের কাগজ ছুড়ে দেয় তাদের দেখানোর জন্য যে যুদ্ধ কয়েক মাস আগে শেষ হয়েছে। তারা চিৎকার করে বলেছিল যে স্পেন আত্মসমর্পণ করেছে, যে রক্ষা করার মতো সাম্রাজ্য আর নেই, যে তাদের পরিবার তাদের জন্য বাড়িতে অপেক্ষা করছে। কিন্তু স্প্যানিশ বিচ্ছিন্নতা, অটল অহংকার এবং বিচ্ছিন্নতা থেকে জন্ম নেওয়া অবিশ্বাসের নেতৃত্বে বিশ্বাস করত যে এটা সবই একটা ছলনা, শত্রুর পক্ষ থেকে একটি উজ্জ্বল মিথ্যাচার যাতে তারা তাদের পাহারা কমিয়ে স্কোয়ারে আত্মসমর্পণ করে। তারা এমন এক সময়ের বুদবুদে বাস করত যেখানে স্পেন তখনও বিশ্বশক্তি ছিল। তারা জানত না যে তাদের দেশকে অপমান করা হয়েছে, যে তাদের জাহাজ সমুদ্রের তলদেশে ছিল এবং সেই গোলার্ধে তাদের আর কিছুর মালিকানা নেই। শুধুমাত্র যখন লেফটেন্যান্ট মার্টিন সেরেজো তার চোখ ক্লান্তি এবং অসুস্থতায় মেঘে ঢাকা একটি স্প্যানিশ সংবাদপত্রে একজন কমরেডের ভাগ্য সম্পর্কে একটি তুচ্ছ এবং ব্যক্তিগত খবর পড়েন যা মিথ্যা হতে পারে না। অবশেষে তার চোখ থেকে অস্বীকৃতির বাধা পড়ে গেল। বাস্তবতা তাদের যে কোনো কামানের গুলির চেয়ে বেশি আঘাত করেছে। তারা আর বীর ছিল না সীমান্ত রক্ষা করার জন্য। তারা এমন একটি ইতিহাস থেকে বিচ্ছিন্ন ছিল যা তাদের পিছনে ফেলেছিল। অবশেষে যখন বেলের চার্চের দরজা খুলে গেল, কোনো পরাজিত সৈন্য বেরিয়ে আসেনি। স্পেক্টাররা আবির্ভূত হয়েছে, একটি প্রাচীন সম্মানের হাঁটা ছায়া যা নতুন শতাব্দীতে আর স্থান পায়নি। ফিলিপিনোরা, যারা প্রায় ১ বছর ধরে তাদের হত্যার চেষ্টা করছিল, বিস্ময়ে বা ক্রুদ্ধ হয়ে গেল। একটি প্রতিরোধের দ্বারা পরিচালিত হয়েছিল যতটা অযৌক্তিক ছিল এটি বীরত্বপূর্ণ ছিল। তাদের গ্রেফতার করা হয়নি, তাদের অপমান করা হয়নি। তারা তাদের যুদ্ধের সম্মানে যেতে দেয়, তাদের বন্ধু বলে ডাকে এবং খাবার দেয়।
এটি ছিল একটি সেনাবাহিনীর শেষ কাজ যা প্রযুক্তিগতভাবে রক্ষা করার মতো দেশ আর ছিল না। ফিলিপাইনের শেষটি বন্ধ হয়ে গেছে। তাদের রক্ত দিয়ে, তাদের জেদ এবং তাদের আত্মত্যাগ। প্রশান্ত মহাসাগরে 4 শতাব্দীর স্প্যানিশ উপস্থিতির চূড়ান্ত অধ্যায়। একটি সাম্রাজ্যের একটি মহাকাব্যের সমাপ্তি যা মারা যেতে অস্বীকার করেছিল, এমনকি যখন লড়াই করার জন্য কিছুই অবশিষ্ট ছিল না। 10 ডিসেম্বর 1898। প্যারিসের অফিসের ঠান্ডায় স্পেন একটি সাম্রাজ্যিক শক্তি হিসাবে তার মৃত্যুর সনদপত্রে স্বাক্ষর করে। এটি একটি পরাবাস্তব এবং বেদনাদায়ক দৃশ্য ছিল। মাত্র $20 মিলিয়ন জন্য 4 শতাব্দীর ইতিহাসের পর একটি রক্তাক্ত অপমান, রক্ত ঝরা এবং সভ্যতা গড়ে তোলার। দেশটি হঠাৎ করে কিউবাকে হস্তান্তর করে। পুয়ের্তো রিকো, ফিলিপাইন দ্বীপপুঞ্জ এবং গুয়াম। 1 বছর পরে প্রযুক্তিগত এবং নৈতিক দেউলিয়াত্বের চূড়ান্ত এবং মরিয়া অঙ্গভঙ্গিতে স্পেন ক্যারোলিন দ্বীপপুঞ্জ, মারিয়ানা এবং পালাউ জার্মান সাম্রাজ্যের কাছে বিক্রি করে দিয়েছে। সাম্রাজ্যের জয় শেষ হয়েছিল। মানচিত্রগুলিকে আবার আঁকতে হয়েছিল। এবং সেই সাম্রাজ্য যেখানে সূর্য কখনো অস্ত যায় না, যে সাম্রাজ্য ক্যাথলিক রাজাদের সময় থেকে মানবতার ভাগ্যে আধিপত্য বিস্তার করেছিল, অবশেষে অন্ধকারে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রকৃত বিপর্যয়, যে ক্ষতটি সারতে প্রজন্মের পর প্রজন্ম লাগবে, তা আঞ্চলিক বা অর্থনৈতিক ছিল না। এটি একটি নৈতিক বিপর্যয় ছিল যা প্রতিটি নাগরিকের হাড়ে প্রবেশ করেছিল। জীবিত সৈন্যদের ফিরে আসাটাই ছিল বাস্তবতার চট যা জাতিকে তার দীর্ঘ স্বপ্ন থেকে জাগিয়ে তুলেছিল। স্প্যানিশ বন্দরগুলি আহত লোকে ভরা ছিল, ক্ষুধার্ত, ন্যাকটা পরিহিত এবং তাদের ভাগ্যের কাছে পরিত্যক্ত যে রাষ্ট্র তাদের কসাইখানা পাঠিয়েছিল। সেই হাঁটার স্পেক্টাররা ছিল সেই আয়না যেখানে স্পেন নিজেকে দেখতে বাধ্য হয়েছিল, এবং যা দেখেছিল তা হল একটি বয়স্ক জাতি অহংকারে